হাই। তো বন্ধুগণ সবাই কেমন আছো বা ছাত্রগণ সবাই কেমন আছো? যারা আমার স্টুডেন্টরা যারা ভিডিও দেখো তাদেরও শুভেচ্ছা রইলো এবং যারা আমার ফলোয়ার তারাও শুভেচ্ছা রইলো। তো আজকে পিএসসি ক্লার্কশিপের বিশেষ একটি আপডেট নিয়ে চলে এসেছি। তাহলে বিশেষ আপডেটটি হলো যে এখানে আমরা যে পিএসসি ক্লার্কশিপের কিছু বিশেষ বিশেষ কথা রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটি শিফট হয়তো একটা এক এক রকম হয়েছে। কারোর ইংলিশ টাফ হয়েছে কোনো শিফটে জিকে টাফ হয়েছে, তো কোনো শিফটে ম্যাথ টাফ হয়েছে। তো যে যার শিফটটা সে তার কাছেই টাফ লাগবে, এটা ডেফিনেটলি চিরন্তন সত্য কথা। আর আমি যেটা বলতে চাইছি যে নর্মালাইজ বিষয়টা যেটা বলেছিলাম সেটা হলে হয়তো আরও সমস্যা হতে পারে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা টিসিএস নর্মালাইজ প্রসেসে এবং সম্মুখে এতে অনেকে ঠকতেও পারে। নর্মালাইজে যেমন ভালো হয় একদিক থেকে, আরেক দিক থেকে কিন্তু ক্যান্ডিডেটের ক্ষতিও হতে পারে, কারণ এই নর্মালাইজটা যদি এখান থেকে করে তো অনেক করাপ্টেড বা 2 নম্বরই হওয়ার চান্স থাকে। তো আমি এটাই বলবো যে নর্মালাইজের দরকার নেই, বা যে যেমন পরীক্ষা দিয়েছে তার লাক ফ্যাক্টর, এটাও একটা লাখের উপরে ধরা হয়। যেমন ডেসক্রিপটিভে কারোর হাতে থাকে না কোন টিচার খাতা দেখবে, এক টিচার তো আর খাতা দেখে না, আর এমসিকিউ তো একটাই অ্যান্সার হয়। আর ডেসক্রিপটিভে অনেকে ভালো লিখেও খারাপ পেয়ে যায়, অনেকে খারাপ লিখেও ভালো পেয়ে যায়। এটা বিভিন্ন টাইপের মাস্টার, আগেও বলেছি যে সেটা যে টিচার খাতা দেখে, অনেক টিচার আছে নম্বর কাটে না, একটু লিখতে পারলেই প্যাটার্ন ফলো করলেই নম্বর দেয়। আবার অনেক টিচার আছে প্যাটার্ন ফলো করলেও যদি লেখালেখি একটু স্ট্যান্ডার্ড টাইপের না হয় তাহলে কেটে দেয়। আবার অনেকে খারাপ লিখেও প্যাটার্ন ফলো করে সেই টিচারের কাছে খাতা পড়লো। তো আগেরবার যেমন তোমার 66,000 ডাক পেয়েছিল মেন্স পার্ট 2-এ, মেন্স বলা ঠিক নয়, কারণ এখানে পার্ট 1 পার্ট 2 দুটোই নম্বর যোগ হয়। আর টাইপিং টেস্টের বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছিলে, তো আমি একটু ভিডিওর লাস্টে যে বলবো টাইপিং টেস্টের বিষয়টা, যাদের যাদের আগ্রহী রয়েছে, যারা পরীক্ষা একটু ভালো হয়েছে, মোটামুটি 50-এর ঘরে রয়েছে যাদের মার্কস, যে ক্যাটাগরির বিলংস করুক তাতে কোনো আসে যায় না। আলটিমেটলি যদি কোনো এসসি এসটি তার যদি ক্যাটাগরিতে পাশ করে তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। যারা জেনারেল কাস্টের নম্বরে কাছাকাছি নম্বরে পাশ করবে তারাই কিন্তু আলটিমেটলি দেখা গেছে তারাই চাকরি পেয়ে গেছে। অনেক এসসি আছে বা এসটি আছে যারা জেনারেল কাস্টকেও কিন্তু ছাপিয়ে তাদের রিজার্ভেশন থেকে নয়, জেনারেল কাস্টে যেও অনেকে চাকরি পাওয়া আমার দেখা আছে। সুতরাং আমি এই কাস্টিজমে যাব না। দ্বিতীয় কথা, এখানে আমি যেটা বলতে আসছিলাম, কার পেপার কেমন হয়েছে এটা আমার বলার, সবারই বলার অধিকার রয়েছে, রাইট টু ফ্রিডম। তবে আমি মনে করি যে ঠিক আছে, সব শিফটেই মিলালে দেখা যাচ্ছে যে ঠিকঠাকই আছে। হ্যাঁ, আমি লাস্টে একটি ভিডিও বানিয়েছিলাম যে থার্ড আর ফোর্থ শিফট। হ্যাঁ, থার্ড আর ফোর্থ শিফটের কথা প্রায় সমস্ত যারাই বলেছে তারা কিন্তু কোয়েশ্চেন পেপার দেখে বলেছে, কেউ নয় যে পেপার না দেখে, অফিসিয়াল সাইডে পেপার দেখে। হ্যাঁ, সেকেন্ড শিফটের যে ইংলিশটা যথেষ্ট নয়, ভালোই টাফ হয়েছে ইংলিশ পেপারটা। আর ইংলিশ হলো এমন একটি সাবজেক্ট যেখানে নেগেটিভ, যেমন জিকেতে নেগেটিভ খাওয়া যায়, সেরকম ইংলিশেও কিন্তু প্রচুর নেগেটিভ মার্কস হয়। তো ইংলিশ আর জিকেটা যখন একটু টাফ হয়ে যায়, যেমন ফোর্থ শিফটের জিকেটা একটু উল্টো পাল্টা চলে এসেছিলো, ইংলিশটা হয়তো তুলনামূলকভাবে সহজ ছিল। সেকেন্ড শিফটে ইংলিশটা টাফ ছিল, জিকেটা মোটামুটি সহজ ছিল। থার্ড শিফটে অঙ্কটা কঠিন ছিল এবং কিছু জিকে নয়, ইংলিশটাও একটু টাফ দেখেছিলাম ওদের। তো আর ফার্স্ট শিফটের কথা আমি যাচ্ছি না, কারণ ফার্স্ট শিফটের কথা সবাই জানে কেমন হয়েছে কোয়েশ্চেন, সে বিষয় নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। এখানে সেকেন্ড থার্ড ফোর্থ আস্তে আস্তে যত শিফট বেড়েছে তত কোয়েশ্চেন 2-1টা হলেও স্ট্যান্ডার্ড ছিল। যত শিফট বেড়েছে তত স্ট্যান্ডার্ড হয়, এটা যে কোনো পরীক্ষার একটা রুলস বা একটু
হয়ে থাকে, একটু মডারেট হয়, কারণ কোয়েশ্চেন যেগুলো কমন কোয়েশ্চেন আস্তে আস্তে হাতের বাইরে সব চলে যায়। যখন আমি একটা এক্সাম নিচ্ছি কমন কোয়েশ্চেন কিন্তু আস্তে আস্তে লিমিট হয়ে যায়, তখন একটু বাইরের কোয়েশ্চেন আসতে থাকে। এটা যে কোনো এক্সামে দেখা যাচ্ছে মোর দেন 60 শিফট, এগুলো কেমন হয়, রেলের পরীক্ষাগুলো একাধিক শিফটে পরীক্ষা হয়, দেখা যায় যাদের লাস্টের দিকে হয় তাদের আর মানে চরম লেভেলের টাফ হয়ে যায়। ওই জন্য ওদের নর্মালাইজ সিস্টেমটাও ঠিক আছে, কিন্তু আমি মনে করি না এই নর্মালাইজেশন স্টেট বোর্ড করাটা ঠিক হবে না, আর এটার জন্যে কথা বলাও উচিত না। যে প্রসেস রয়েছে, আর ওখান থেকেও আমাদের যা বলা হয়েছিল যে লিখিত যে ডকুমেন্টারি যেটা গভর্নমেন্ট পাস হয়ে যায়, কোনো একটা নোটিফিকেশান বেরোলে সেই সময়কার যে রুলস ছিল, সুপ্রিম কোর্টের একটা কথা আছে, যদি নোটিফিকেশানের সময় যে রুলস থাকবে সেটা পরীক্ষা বা নোটিফিকেশানটা বেরিয়ে যাওয়ার পরে সেই রুলস আর চেঞ্জ করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট বলা আছে। সুতরাং এখানে যা হয়েছে নো নর্মালাইজ হবে, আর যার যেমন পরীক্ষা হয়েছে সেরকম হবে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর ঘোড়ার ঘাস কাটা একই কথা। সুতরাং আমাদের ফলো করতে হবে সুপ্রিম কোর্টের বা যে ইনস্ট্রাকশন বলা আছে, যে নোটিফিকেশানের সময় যা যা নিয়মকানুন ছিল, যদি ইডব্লিউএস ইস্যু আসে সেটাও কিন্তু যদি নোটিফিকেশানের সময় যদি বলা থাকে কারেন্ট ইস্যু বা কারেন্ট ডেট দেখাতে হবে, ডেট এক্সপায়ার হয়ে গেলে সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। সেটা নোটিফিকেশানের সময় যা লেখা থাকবে সেটা সরকার বা যে সার্ভিস কমিশন পিএসসি বা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেটাও আর চেঞ্জ করতে পারবে না অ্যাজ ওয়েল দ্য অ্যাজ নোটিস অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা আছে আমি সেটাই বললাম, আমি যেটা নিয়ম, যেটা অথেন্টিক। আর তোমরা যে এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটা নেগেটিভ ইনফরমেশন দিচ্ছি, যে অনেকের কিন্তু ফেসবুক থেকে যদি লক না করা থাকে প্রোফাইল লক করে দাও। প্রোফাইল আনলক থাকলে আমার ঘটে যাওয়া কালকে একটা ঘটনা, পরপর দুটো ভিডিও দেওয়া আছে এই ভিডিও ছাড়ার আগে, দেখো আমার যত ফ্রেন্ড ছিল তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার ছবি দিয়ে নতুন একই নামে, আমার যে ফেসবুক ম্যাক্সওয়েল হান্টার নামে যে আইডি ছিল সেই নামে একই নামে খুলে সেখানে আমারই ছবি আপলোড করে, আর সে আমার ওখানে বারটাও ঠিকঠাক বসায়নি, দ্বিতীয় ফল্ট। আর তৃতীয় ফল্ট, আমি হিন্দিতে কারোর সাথে কথা বলি না, সে আমার সমস্ত বন্ধুদের কাছে যেমন আর্জেন্ট বলে টাকা চেয়েছিল সে হিন্দিতে, তো তারা আগেই জেনে গেছিলো যে আমি কোনো দিন কারোর কাছে না একটা টাকা চেয়েছি না একটা টাকা কাউকে দিয়েছি। সুতরাং আমার যেটা, আমি যেটুক মেহনত করব আমি সেইটুকের উপার্জন নিই, বা কারোর কাছ থেকে ধার নেওয়া এটা আমি পছন্দ করি না, বা বাকি খাওয়া এটাও পছন্দ করি না। সুতরাং এখানে যে ভিডিওগুলো আছে তোমাদের ফেসবুক থেকে কিন্তু লক না করা থাকলে ছবি নিয়ে তোমাদেরকেও কিন্তু আমার মতন ওই রকম বিভিন্ন ফ্রেন্ডদের পাঠিয়ে, যদিও কোনো সমস্যা হয়নি, আমার যারা ফ্রেন্ড বা ফলোয়াররা তারা অ্যালার্ট ছিল, অ্যাক্টিভ ছিল বলে কোনো সমস্যা হয়নি, তার আগে আমি অ্যালার্ট করে দিয়েছিলাম ভিডিও বা লাইভে যে। যাই হোক, সেটা আলাদা ইস্যু। আমি এখানে পিএসসি ক্লার্কশিপের আরও একটি কথা বলছি, যে এবার কিন্তু ভ্যাকান্সি যে যাই বলুক 8,500 প্লাস আসতে চলেছে, আর যতদিন না রিকোয়ারমেন্ট হবে 2026 সাল অবধি এই রিকোয়ারমেন্ট 9,000 প্লাস হয়ে যাবে। আমার কথা পরে মিলিয়ে নিও। যেমন কি 2019 সালে প্রথমে 5,000 কি 3,000 এরা একটা ভ্যাকান্সি বলে রেখেছিল, পরে নিয়োগ হতে হতে সেটা বেড়ে হয়েছিল 7,227টা ভ্যাকান্সি। তাহলে কোথার দিয়ে কোথায় 4,000 প্লাস, মানে ডবলেরও বেশি বেড়েছিল। তো এবার ধরো 5,000 বলা হয়েছিল নোটিফিকেশান যখন এসছিল, তো এবার যদি আমি ডবলও করি, ডবলের বেশি হয়েছে, 3,000 বলেছিল আগের বার, সেখানে 7,000 হয়েছিল, 3 রে গুণ করলে 6,000 হয়, তো 10,000 কিন্তু হবেই হবে। এটা যতদিন রিকোয়ারমেন্ট ওই 26-এর ভোট আসার আগেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। আর টাইপিং টেস্ট নিয়ে একটাই কথা, যারা এখনও টাইপিং টেস্ট প্র্যাকটিস করছো না, সাথে মেন্সের আমি আবার ভিডিও দেব, কারণ আমার সামনে জেই আছে,
জেই জুনিয়র ইঞ্জিনিয়ার রেলের 16 তারিখ পড়েছে ডিসেম্বরের 3rd শিফটে দুর্গাপুর। তো যদি কেউ জেইর যারা ফর্ম ফিল আপ করা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আমার প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে ব্যানার আছে ইউটিউবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রামে আমাকে আইএলও বলে রাখতে পারো, কারণ কি যেতে একটা সুবিধা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার যদি কারো দুর্গাপুরে পড়ে থাকে আমাদের এই দিকটার নর্থ 24 পরগনা, তবে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এখানে এই ভিডিওটা আমি শেষ করলাম। আর টাইপিং টেস্টটা কিন্তু আমি সফটওয়্যার বলে দেবো, সেটা নিয়ে কারো টেনশন করতে হবে না। এখন মেন্স নিয়ে ভাবো যে পার্ট 2-এ আমরা ডেসক্রিপটিভ 6টা লিখবো, সেটা আবার ভিডিও আসবে এই 16 ডিসেম্বরের পরের থেকে আবার করব, কারণ আমার যেইটা আগে দরকার। ওকে, আমি এখানে বাই বাই টাটা করে ভিডিওটা ক্লোজ করে দিলাম।